আয়াতুল্লাহ আলী খামেনের পর ইরানের সর্বোচ্চ নেতা কে হচ্ছেন, এই প্রশ্ন এখন সকলের মনে ঘোরাফেরা করছে। ইসরায়েলি জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে এবং আমেরিকার এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে একমাত্র কণ্ঠস্বর গত ৩৬ বছর ধরে যেভাবে সিংহ গর্জন করে এসছে, সেই জায়গায় নতুন কোন ব্যক্তি আসবেন যিনি আয়াতুল্লাহ খামেনেয়ির মতো নির্ভীক হবেন, তিনি সাহসী হবেন, পারবেন কি এই যে ভয়ঙ্কর বিবাদের সময় যখন যুদ্ধ চলছে জোর কদমে, এই যুদ্ধের রাশ হাতে নেয়ার পর ইসরায়েল এবং আমেরিকার ২০ দাঁত ভেঙে দিতে পারবেন কি এই নতুন নেতা? সেই প্রশ্নই এখন প্রত্যেকটি মানুষের মনের মধ্যে ঘোরাফেরা করছে। আর এই আবহে আমরা ইতিমধ্যে আমরা জানি, অনেকেই একটি গুঞ্জন করছেন যে আয়াতুল্লাহ আলী খামেনেয়ির দ্বিতীয় সুযোগ্য পুত্র আয়াতুল্লাহ মুজতবা খামেনেয়ি তিনি পরবর্তী উত্তরসূরি হতে চলেছেন আয়াতুল্লাহ আলী খামেনেয়ির। চলুন আজকের এই ভিডিওতে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে খবর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে আলী খামেনেয়ির পরবর্তীতে তার ছেলে মুজতবাই হচ্ছে তার উত্তরসূরি। এই গুঞ্জন কতখানি সঠিক তার চুলচেরা বিশ্লেষণ করে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। তবে এই ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করবার প্রয়োজন। ইরানে ৮৮ সদস্যের যে এক্সপার্ট কাউন্সিল আছে, সেই ৮৮ জনের কাউন্সিলই ঠিক করবে যে কে হবেন ইরানের পরবর্তী ধর্মীয় সর্বোচ্চ নেতা। তবে এই ক্ষেত্রে একটি টুইস্ট রয়েছে। টুইস্ট এই, গত বছর যখন জুন মাসে আমেরিকা ইরানের ওপরে অপারেশন মিডনাইট হ্যামার চালিয়েছিল এবং ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে B-2 বোমারু বিমান দিয়ে ব্যাপক ধ্বংসকাণ্ড চালিয়েছিল এবং ইসরায়েলি একাধিক মিসাইল ইরানের বেশ কিছু বিজ্ঞানীকে খুন করে দেয়, তারপরেই আলী খামেনেয়ি সতর্ক হয়ে গিয়েছিলেন এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, অর্থাৎ যদি তার ওপরেও এই ধরনের গুপ্ত হত্যার ঘটনা ঘটে যায় তাহলে ইরানে যাতে কোনো নেতৃত্বের সংকট না হয়, যাতে কোনো অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহ হয়ে ইরান যাতে ভেঙে না পড়ে, ইসলামিক বিপ্লব যেন মিথ্যা না হয়ে যায়, তার সমাধানের জন্য এই দূরদর্শী নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি তিনি ৪ জনের নাম প্রস্তাব করে গিয়েছিলেন, যাদের মধ্যে একজনকে, যাকে সব থেকে যোগ্য মনে হবে এই এক্সপার্ট কাউন্সিল, ৮৮ জনের সদস্য বিশিষ্ট যে এক্সপার্ট কাউন্সিল, তারা এক জায়গায় বসে ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করবেন কে হবেন সেই নেতা। তবে এখানেই যে টুইস্টের কথা বলছিলাম, সেই ৪ জন ব্যক্তির নামের মধ্যে কিন্তু আলী খামেনেয়ির পুত্র অর্থাৎ মুজতবা খামেনেয়ির নাম নেই। তাই একথা খুব জোর দিয়ে বলার কোনো সুযোগ নেই যে আলী খামেনেয়ির পরবর্তীতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তার ছেলেই যে হতে চলেছেন। আরো একটি সম্ভাবনা কথা অনেকেই গুঞ্জন করছেন, তার নাম হলো আলী লারিজানি, যিনি আয়াতুল্লাহ আলী খামেনেয়ির অত্যন্ত বিশ্বস্ত নির্ভরযোগ্য উপদেষ্টা ছিলেন সুদীর্ঘ সময়ের জন্য, যে আলী লারিজানির হাতে এই যুদ্ধ পরিচালনার দায়িত্বভার অর্পণ করেছিলেন খোদ আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। তাই এই সূত্র ধরেই অনেকেই মনে করছেন যেহেতু আলী লারিজানি যুদ্ধ পরিচালনার দায়িত্বভার পেয়েছেন এবং তিনি যদি এই যুদ্ধে সফলভাবে বিজয়ী হওয়ার রাস্তা তৈরি করতে পারেন, পরবর্তীকালে দেশের মানুষ এই আলী লারিজানির হাতেই সর্বোচ্চ নেতার ভার অর্পণ করতে পারেন। তাহলে কি এই আলী লারিজানি পরবর্তী সুপ্রিম লিডার হবেন? এখানেও কিন্তু উত্তর এই, খুব স্পষ্ট করে বলা যায় আলী লারিজানি দেশের পরবর্তী সুপ্রিম লিডার হচ্ছেন না। কেন হচ্ছেন না তার সহজ উত্তর এই, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার হিসাবে মনোনীত হওয়ার জন্য যে ধর্মীয় ন্যূনতম ডিগ্রিটুকু দরকার, তো সেই ডিগ্রির নাম হলো আয়াতুল্লাহ। অর্থাৎ ইসলাম ধর্মে বিশারদ হতে হবে, পাণ্ডিত্য থাকতে হবে, বিশেষ মাপকাঠিকে পার করতে হবে। সেই নিরিখে আলী লারিজানি কিন্তু এখনো পর্যন্ত তিনি আয়াতুল্লাহ ডিগ্রিধারী নন। যদি আলী লারিজানিকে নির্বাচন করতে হয়, এই মুহূর্তে ইরানে যে সংবিধান রয়েছে, ইসলামিক বিপ্লবের পর ১৯৮০ সালে যে সংবিধান গৃহীত হয়েছে ইরানে, সেই সংবিধান মোতাবেক কোনোভাবেই যিনি আয়াতুল্লাহ নন তিনি কিন্তু কোনোভাবেই দেশের সর্বোচ্চ নেতা নির্বাচিত হবেন না। এমনকি আয়াতুল্লাহ না, গ্র্যান্ড আয়াতুল্লাহ দেশের সর্বোচ্চ নেতা নির্বাচিত হবেন। এটাই ছিল সংবিধানের নিয়ম। একবার দেশের সংবিধানকে সংশোধন করে আলী খামেনেয়িকে, যেহেতু তিনি দেশের সবচাইতে উপযুক্ত মানুষ ছিলেন, দেশের প্রেসিডেন্ট এবং বিপ্লবকে যিনি বাস্তবায়িত করেছেন আলী খামেনেয়ি, তার বেলায় সংবিধান সংশোধন করে গ্র্যান্ড আয়াতুল্লাহ থেকে নামিয়ে এনে আয়াতুল্লাহকে দেশের সর্বোচ্চ নেতা নির্বাচনের সুযোগ করে দেওয়া হয়েছিল সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এবার এই সংবিধান সংশোধনের সম্ভাবনা নেই বললেই চলে, কারণ দেশে একাধিক যোগ্য মানুষ যারা পরবর্তী শাসক হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণ করতে পারেন একাধারে, অন্যদিকে তাদের আয়াতুল্লাহ ডিগ্রিও রয়েছে। তাই আলী লারিজানির সম্ভাবনাও কিন্তু খুব ক্ষীণ। যখন আলী মুজতবার হওয়ার সম্ভাবনা কম, আলী লারিজানির সম্ভাবনা কম, তাহলে পরবর্তী নেতা কে নির্বাচিত হবেন? যদি খুব অল্প সময়ের মধ্যে নেতা নির্বাচন করা না যায়,
ইরানের মধ্যে কি একটা অন্তর্কলহ সৃষ্টি হবে, নিজেদের মধ্যে হানাহানি করে এই বিপদের সময় কি আরো বিপদ বেড়ে যাবে, তা নিয়েও কিন্তু অনেকের মনে মারাত্মক রকমের আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু এই প্রসঙ্গে আমরা একটা কথাই বলবো যে ইরান সংবিধান পরিচালিত একটি ডিসিপ্লিনড নেশন, যেখানে কোনো অরাজকতা সৃষ্টি হওয়ার সুযোগ খুবই কম। কারণ ইরানে এখনো পর্যন্ত জনগণের নির্বাচিত সরকার রয়েছে, রয়েছে একটি শক্তপোক্ত সংবিধান, এবং সর্বোপরি দেশের মানুষের রয়েছে সীমাহীন দেশপ্রেম। তারা প্রত্যেকে ঐক্যবদ্ধ এই জায়নবাদী আগ্রাসন, মোসাদ এবং সিআইএ এর সমস্ত ষড়যন্ত্রকে চুরমার করে দিয়ে ইরানের যে শাশ্বত স্বাধীনতা, সেই স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে তারা ঐক্যবদ্ধ। ইরানের মানুষ দেখেছে সিআইএ এবং মোসাদ কিভাবে সাদ্দাম হোসাইনকে খুন করেছে, মুয়াম্মার গাদ্দাফিকে খুন করেছে, মধ্যপ্রাচ্য জুড়ে যে ত্রাস সৃষ্টি করে রেখেছে, সেই একই ঘটনার অংশ হিসেবে তারা ইতিমধ্যেই আলী খামেনিকেও শহীদ করেছেন। তাই যদি নিজেদের মধ্যে অন্তর্কলহ সৃষ্টি হয়, নেতৃত্ব নিয়ে যদি কাড়াকাড়ি ভাগাভাগি শুরু করে দেয়, তাহলে সেই সুযোগে মোসাদ এবং সিআইএ মিলিতভাবে ইরানকে ধ্বংস করে দেবে, ইরানের রক্তের গঙ্গা বইয়ে দেবে সেই সুযোগে ইসরায়েল এবং আমেরিকা। তাই আমাদের দৃঢ় বিশ্বাস, ইরানের মানুষ এই ঘোর বিপদের দিনে নিজেদের মধ্যে কোনো রকম সংঘাতে যাবে না, বরং তারা সুশৃঙ্খল ভাবেই পরবর্তী নেতা নির্বাচন করবেন। চলুন আমরা এবার দেখে নিই আলী খামেনি সুষ্ঠুভাবে উত্তরসূরি নির্বাচনের জন্য তিনি যে 4 নাম নির্বাচন করে গিয়েছিলেন, যে 4 নাম তিনি দিয়ে গিয়েছিলেন গোপনে উইল হিসাবে, সেই 4 জন সৌভাগ্যবান ব্যক্তি কারা, শুনে নি তাদের নাম। প্রথম যে ব্যক্তি ছিলেন তাদের মধ্যে ইরানের সুপ্রিম কোর্টের বর্তমানে যিনি প্রধান বিচারপতি গোলাম হোসেন মহসিনী, এই গোলাম হোসেন মহসিনী তিনি হলেন একজন অন্যতম ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হিসেবে আসগার হিজাজি, যিনি হলেন ইরানের ডেপুটি চিফ অফ স্টাফ, এবং আলী খামেনেইর তিনি অত্যন্ত কাছের মানুষ ছিলেন এই হিজাজি। তৃতীয় অন্যতম দাবিদার ব্যক্তি পরবর্তী নেতা নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তিনি হলেন হাসান খোমেনি। হাসান খোমেনির পরিচয় এই, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি 1979 সালে ইংরেজ এবং আমেরিকানদের দেশ থেকে তাড়িয়ে ইসলামিক বিপ্লব যিনি করেছিলেন, প্রথম আলী খোমেনির শিক্ষক আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, সেই খোমেনির নাতি হলেন এই হাসান খোমেনি। তারও পরবর্তী নেতা নির্বাচিত হওয়ার জোরদার সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নিই এবার চতুর্থ ব্যক্তি কে। এই চতুর্থ ব্যক্তি হলেন আলী রেজা আরাফি। আলী রাজা আরাফি বর্তমানে ইরানে 88 সদস্যের যে এক্সপার্ট কাউন্সিল রয়েছে তার একজন বিশিষ্ট সদস্য এই আরাফি, এবং ইরানের অত্যন্ত সুপণ্ডিত অধ্যাপক, লেখক, সাহিত্যিক, এবং গোটা দেশে তার অসংখ্য গুণমুগ্ধ মানুষ রয়েছেন। তাই এই 4 জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে নির্বাচন করতে পারেন ইরানের বর্তমান এক্সপার্ট কাউন্সিল কিভাবে এই 4 জন ব্যক্তির মধ্যে একজনকে নির্বাচন করবেন সেই পদ্ধতি বোঝার জন্য চলুন আমরা দেখে নিই ইরানের সাংবিধানিক পরিকাঠামোটা একটু। তবে আরো একটি কথা আমাদের স্মরণ রাখা দরকার এই প্রেক্ষিতে, মোজতবা খামেনির নাম একেবারে উড়িয়ে দেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। তার কারণ এই, গোটা ইরান জুড়ে মানুষ শোকবিহল, শোক সন্তপ্ত, এবং খামেনি পরিবারের প্রতি মানুষ এখন সংবেদনশীল। তারা প্রত্যেকে খামেনি ছায়া খুঁজছেন। যেহেতু মুজতবা আলী খামেনির পুত্র, সেই দিক থেকে মানুষের কিন্তু সহানুভূতি, মানুষের ভালোবাসা রয়েছে এই মুজতবা নামের প্রতি। মুজতবার মধ্যে আলী খামেনি ছায়া খুঁজে পাচ্ছেন ইরানি জনতা। তাই এটাও হতে পারে দিনের শেষে, যেহেতু ইতিমধ্যেই মুজতবা তিনি আয়াতুল্লাহ, তার সমস্ত কোয়ালিটি তিনি অ্যাচিভ করেছেন, হতেও পারে যে এক্সপার্ট কাউন্সিল এই 4 জনকে বাদ দিয়ে তার ছেলেকেও নির্বাচন করলেও করতে পারেন। তাই মুজতবার নাম একেবারে ঝেড়ে ফেলা যাচ্ছে না এই মুহূর্তে। তবে আসলে পরবর্তী উত্তরসূরি কে হবেন তা বোঝার জন্য আমাদের বুঝে নেওয়া দরকার ইরানে যে সাংবিধানিক কাঠামো, ইরানে যে সরকার চলে, সেই সরকারের শক্তি এবং এখতিয়ার কতটা, কারা কোন কোন শক্তি এবং এখতিয়ার ভোগ করে, সেটা একটু বুঝে নেওয়া ভীষণ দরকার। চলুন আমরা দেখে নিই। ইরানে প্যারালাল ভাবে সরকারের 2টি শক্ত ভিত রয়েছে। একটা ভিত হচ্ছে এই সুপ্রিম লিডার, যিনি সংবিধানেরও ঊর্ধ্বে, এবং তার অস্ত্র হলো ফতোয়া। যিনি ধর্মগুরু হিসেবে ফতোয়া জারি করে দেশের ভিশন এবং মিশন ঠিক করেন। দেশের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি কি হবে, বিদেশের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ইরানের লক্ষ্য কি হবে, তার ইকোনমিক দৃষ্টি কি হবে, এবং ইরান রাষ্ট্রের কোন কোন রাষ্ট্র বন্ধু হবেন, কোন কোন রাষ্ট্র শত্রুর তালিকায় থাকবে, এই যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যিনি ঠিক করেন তিনি হলেন এই সুপ্রিম লিডার। অপরদিকে দেশের আভ্যন্তরীণ শাসন প্রণালী, যে গভর্নেন্স সিস্টেম, প্রাত্যহিক দিনের যে শাসন শৃঙ্খলা, সেখানে পুলিশ, রাজস্ব, অর্থনীতি, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যাবতীয় যে কাঠামো দাঁড়িয়েছে একটা সরকারের, সেই সমস্ত চলে এই পার্লামেন্টের প্রেসিডেন্ট, তিনি এর নির্ণায়ক শক্তি। জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্টারি সদস্যরা তারা প্রেসিডেন্ট নির্বাচন করেন। এই প্রেসিডেন্ট তিনি দেশ পরিচালনা করেন। কিন্তু দেশ পরিচালনা করলেও তিনি আভ্যন্তরীণ বিষয়ে প্রধান হওয়া সত্ত্বেও দৃষ্টিভঙ্গি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু তিনি নির্ভর করেন এই সুপ্রিম লিডারের ওপর। এখন দেখা যাক এই সুপ্রিম লিডার এবং এদিকে প্রেসিডেন্ট,
এই দুই প্রধানকে কারা নির্বাচন করেন? খুব সহজ করে বললে, একদিকে সুপ্রিম লিডার, অন্যদিকে পার্লামেন্টের প্রেসিডেন্ট, দুই লিডারকেই নির্বাচন করেন ইরানের সাধারণ জনগণ এবং ভোটের মাধ্যমে। কিন্তু এখানে একটা কথা কিন্তু বলা রয়েছে, সেটা কি, যেখানে পার্লামেন্টারি সদস্যদেরকে ইরানের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ভোটার ভোটদানের মাধ্যমে নির্বাচন করে পার্লামেন্টের সদস্যদেরকে, কিন্তু সুপ্রিম লিডার নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক ভোটারের ভোটাধিকার নেই। এখানে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে, যারা রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল এবং শিক্ষিত, সেই সমস্ত ব্যক্তিদেরকে আলাদা করে নির্বাচন করা হয়। সেই ভোটাররা 88 জন সদস্য, যাকে বলা হয় অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, সেই অ্যাসেম্বলি অফ এক্সপার্টস গোটা দেশ থেকে 88 জন বিশিষ্ট বুদ্ধিজীবী মানুষকে নির্বাচন করে, এই নির্বাচিত ভোটারের একটা অংশ। এই অ্যাসেম্বলি অফ এক্সপার্টস যারা 8 বছরের জন্য নির্বাচিত হন, যদি এই মেয়াদে সুপ্রিম লিডারের মৃত্যু হয়, পরবর্তী সুপ্রিম লিডার যদি মনোনয়ন করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে এই 88 জন সদস্য তারা ভোট দানের মাধ্যমে নির্বাচন করেন পরবর্তী সুপ্রিম লিডার কে হবে। এই 5 জন ভবিষ্যৎ উত্তরসূরির মধ্যে থেকে একজনকে নির্বাচন করবে ওই 88 জনের কাউন্সিল। তারা ভোটের মাধ্যমে ঠিক করবেন এই 5 জনের মধ্যে একজনকে তারা নির্বাচন করবেন ইরানের পরবর্তী ধর্মীয় সর্বোচ্চ নেতাকে। আমরা যে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের কথা বললাম, সেই অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তারা ঠিক করবেন এই 5 জন ব্যক্তির মধ্যে কোনো একজন নির্বাচিত হবেন পরবর্তী নেতা হিসেবে, নাকি এদের বাইরে থেকে কোনো একজন সুযোগ্য ব্যক্তিকে তারা নির্বাচন করবেন, বেছে নেবেন। তবে এই মুহূর্তে যেহেতু দেশে এখন এমার্জেন্সি চলছে, দেশ এক ভয়ঙ্কর যুদ্ধের সম্মুখীন হয়েছে, যে যুদ্ধে ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ নেতা শহীদ হয়ে গিয়েছেন, তাই এই মুহূর্তে দেশ পরিচালনার জন্য একটা অন্তর্বর্তী সরকার আজকেই তৈরি হয়েছে। ইতিমধ্যেই ইরানে তৈরি হয়ে গেছে অন্তর্বর্তী সরকার, যে অন্তর্বর্তী সরকারের একজন অন্যতম মুখ হলেন এই মাসুদ পেজেশকিয়ান, ইরানের বর্তমান প্রেসিডেন্ট। আর ইরানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন মহসিনী, এই দুজন ব্যক্তি ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। আর তৃতীয় সদস্যকে নির্বাচন করা হয়েছে গার্ডিয়ান কাউন্সিল থেকে, যদিও তার নাম এখন অফিসিয়ালি আমরা হাতে পাইনি। চলুন গার্ডিয়ান কাউন্সিল কি একটু দেখে নেওয়া দরকার 1 মিনিটের জন্য। এখন প্রশ্ন, আয়াতুল্লাহ আলী খামেনি যে ধীশক্তি দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে এতদিন ধরে ইরানকে আগলে রেখেছিল এই রাক্ষসী শক্তির বিরুদ্ধে, ইরানকে যখন সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, রেজিস্ট্যান্স ইকোনমি তৈরি করে ইরানকে আত্মস্বাবলম্বী করা, ইরানের অভ্যন্তরের সমস্ত জিনিস তৈরি করে ইরানকে শক্তিশালী রাষ্ট্রে রূপান্তর করা, যে মহান কাজ আয়াতুল্লাহ খামেনি করেছিলেন, যে কাজের উপরে ভর করে আজকে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সকল ধনী রাষ্ট্রকে একাই ইরান মোকাবেলা করছে। আধুনিক যুদ্ধক্ষেত্রের সংজ্ঞা বদলে দিয়েছে ইরান একা। এই যে বিরাট সাফল্য, ইরানকে একা হাতে যে অলিক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, তার বীর বিক্রম ব্যক্তিত্ব, তার উচ্চ আদর্শ, ইসলামিক আইডিওলজিকে এই জায়নবাদের খপ্পর থেকে বাঁচিয়ে রাখার যে মহান কাজ গত 36 বছর ধরে বীরত্বের সঙ্গে করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি, পরবর্তী নেতা কিভাবে এই জায়নবাদের মোকাবেলা করে সেটা দেখার।